আমার রকি এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন আর বেশি বেশি লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। এটা একটা কাল্পনিক ফ্যান্টাসি রূপকথার গল্প, তাই গল্পে অনেক কিছু অবাস্তবতা রয়েছে, তাই শুধু মজা নেওয়ার জন্যই পড়বেন গল্পটা। জিয়াং রাজ্য, ব্লু ক্লাউড সম্প্রদায়। স্বর্গীয় শুভ্র জেড পাথরের চত্বরটিতে শত শত ছেলেমেয়ে পদ্মাসনে বসেছিল। তাদের চোখ দুটো শক্ত করে বন্ধ, মুখের ভাব ছিল বিচিত্র, কারো প্রচণ্ড ক্রোধ, কারো ভয়, কারো পরমানন্দ, আর কারো চরম হতাশা। হিস হিস। ভিড়ের মধ্যে লু চ্যাংশেং একটা চাপা শব্দ করে চোখ খুলল এবং অনিচ্ছাকৃতভাবে হাত দিয়ে কপাল ঢাকল। তার মনের গভীরে স্মৃতির ঢেউ বন্যার মতো আছড়ে পড়ে তার চেতনাকে আঘাত হানল। এই তথ্যপ্রবাহের ফলে লু চ্যাংশিং বুঝতে পারলেন কি ঘটছে। তিনি পুনর্জন্ম নিয়েছিলেন। সেই শিয়ানশিয়া জগতে এসে পৌঁছাল। তবে 18 বছর ধরে সে তার পূর্বজন্মের রহস্য জাগিয়ে তোলেনি। ব্লু ক্লাউড সেক্টে ইম্মর্টাল সেক্টের হার্ট কোয়েশ্চনিং প্ল্যাটফর্ম নামক পরীক্ষার চতুর্থ পর্যায়ে আজই তার পূর্বজন্মের স্মৃতি জেগে ওঠে। কেউ এত দ্রুত জেগে উঠেছে, তার একটি চমৎকার দাও হৃদয় আছে। অদূরে ব্লু ক্লাউড সম্প্রদায়ের বেশ কয়েকজন অমর গুরু লু চ্যাংশেংকে জেগে উঠতে দেখে অবাক হয়েছিলেন। হার্ট কোয়েশ্চনিং প্ল্যাটফর্ম ছিল ব্লু ক্লাউড সেক্টের মূল্যায়নের চতুর্থ পর্যায়, যা দাও হার্ট অর্থাৎ মনের অবস্থা ও ইচ্ছাশক্তি পরীক্ষা করত। লু চ্যাংশেং তার পূর্বজন্মের স্মৃতি জাগ্রত হওয়ার কারণে সর্বপ্রথম জেগে ওঠেন। লু চ্যাংশেং, নবম শ্রেণীর আধ্যাত্মিক মূল, 18 বছর বয়স, এটা দুঃখজনক। দ্বিতীয় পর্যায়ে তার অধ্যবসায়ের প্রদর্শন ছিল সাধারণ মানের, অথচ তার মধ্যে ছিল এমন এক দৃঢ় দাও হৃদয়। ব্যাপারটা অদ্ভুত। এমন দাও হৃদয় থাকলে, যদি তার সপ্তম স্তরের আধ্যাত্মিক মূল থাকত, তবে 18 বছর বয়সেই সে একজন সম্ভাবনাময় অমর বীজ হতো। এই বয়সে নবম স্তরের আধ্যাত্মিক মূলের সম্ভাবনা সীমিত। দাও হৃদয় যতই শক্তিশালী হোক না কেন, তা অকেজ। লু চ্যাংশেং এর তথ্য পর্যালোচনা করার পর অনেকের মুখেই অনুশোচনার ছাপ ফুটে উঠল। অবশ্যই, লু চ্যাংশেং অমর শিক্ষকদের মতামত শুনতে পারতেন না। সে তখন গভীর চিন্তায় মগ্ন ছিল। তার পূর্বজন্মের স্মৃতি জাগ্রত হওয়ার সাথে সাথে পুনর্জন্মকারীদের জন্য অপরিহার্য সিস্টেমটিও এসে পৌঁছাল। বহু সন্তান, বহু আশীর্বাদ ব্যবস্থা। নাম শুনেই বোঝা যায়, আপনার যত বেশি সন্তান থাকবে, আপনি তত বেশি আশীর্বাদ লাভ করবেন। এই আশীর্বাদ কোনো অধরা সুখ নয়, বরং বাস্তব ও দৃশ্যমান সুফল। সিস্টেমের তথ্য অনুযায়ী বর্তমানে দুটি প্রধান সুবিধা রয়েছে। প্রথমত, বংশধর সম্পর্কিত অনেক কৃতিত্বের পুরস্কার রয়েছে। যতক্ষণ পর্যন্ত কৃতিত্বগুলো অর্জিত হবে, সিস্টেমটি পুরস্কার প্রদান করবে। দ্বিতীয়ত, তার বংশধরদের আধ্যাত্মিক মূল প্রতিভা ও তার পরিচর্যা সবই তার সাথে যুক্ত হবে। এর পাশাপাশি তার নাতি নাতনি ও বংশধরদের প্রতিভা এবং সংস্কৃতিও তার সাথে যুক্ত হবে। তবে নাতি নাতনিদের থেকে প্রাপ্ত সুবিধা সন্তানদের থেকে প্রাপ্ত সুবিধার চেয়ে কম এবং তা প্রতি প্রজন্মে 50% করে হ্রাস পায়। অনেক সন্তান, অনেক আশীর্বাদ, সিস্টেমটি কি বংশধরদের কৃতিত্ব উন্মোচন করার মাধ্যমে পুরস্কৃত করে? আর সন্তান ও তাদের বংশধরদের প্রতিভা ও শিক্ষা আমার সাথে যুক্ত হবে? কেন এমন মনে হয় যেন এটা সন্তান লালন পালনের কোনো খেলা, যেখানে সন্তান হওয়ার মাধ্যমে বিভিন্ন কৃতিত্ব অর্জন করা হয় এবং পুরস্কার পাওয়া যায়? কিন্তু এই ব্যবস্থার মানে কি এই নয় যে, যতক্ষণ আমার ছেলেমেয়ে ও নাতি নাতনিদের ভালো প্রতিভা এবং উচ্চ স্তরের সাধনা থাকবে, আমার আধ্যাত্মিক মূল প্রতিভারও উন্নতি হতে পারে? আমি সহজেই অমরত্ব লাভ করতে পারব। পদ্ধতিটি বোঝার পর লু চ্যাংশিং উত্তেজনায় উচ্ছ্বসিত হয়ে উঠল। এই জগতে অমরত্ব অর্জনের প্রথম ধাপ হল আধ্যাত্মিক ভিত্তি স্থাপন করা। এবং আধ্যাত্মিক মূল 9টি স্তরে বিভক্ত। নবম থেকে সপ্তম শ্রেণীকে নিম্ন শ্রেণী হিসেবে গণ্য করা হয়। ষষ্ঠ থেকে চতুর্থ শ্রেণীকে মধ্যম শ্রেণী হিসেবে গণ্য করা হয়।
তৃতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীকে উচ্চ শ্রেণী হিসেবে গণ্য করা হয়। প্রথম গ্রেডের উপরে আরও রয়েছে ভূ আত্মামূল, স্বর্গীয় আত্মামূল এবং কিছু বিরল রূপান্তরিত আত্মামূল। প্রথম মূল্যায়নের যোগ্যতা পরীক্ষার সময় লু চ্যাংশিং জানতে পারল যে তার কেবল নবম গ্রেডের স্পিরিট রুট রয়েছে। এটিকে সবচেয়ে নিকৃষ্ট ধরনের স্পিরিট রুট হিসেবে বিবেচনা করা হয়। এই ধরনের আধ্যাত্মিক মূল দিয়ে অমরত্ব অর্জন করা অত্যন্ত কঠিন এবং এর ভবিষ্যৎ সাফল্যও সীমিত। কিন্তু এখন, যত বেশি সন্তান, তত বেশি আশীর্বাদ নামক সিস্টেমটির কারণে লু চ্যাংশিং অনুভব করছেন যে, ভবিষ্যতে তার অমরত্বের পথ হয়তো ততটা কঠিন হবে না। তার আরও সন্তান থাকলে, তিনি তাদের ভালোভাবে লালন পালন করলে এবং প্রচেষ্টার মাধ্যমে একটি বড় পরিবার গড়ে তুললে, তিনি বিশ্বাস করেন যে তিনি অনায়াসে সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন। বাবা, মা, না। এটা নকল, এইমাত্র দেখা গেল এটা একটা বিভ্রম ছিল। হাহা, আমি পেরেছি, আমি অমর হয়ে গেছি। না, এটা নকল, আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। এই মুহূর্তে, হার্ট কোয়েশ্চনিং প্ল্যাটফর্মের যুবক যুবতীরা ধীরে ধীরে জেগে উঠল এবং দুঃস্বপ্ন দেখার মতো চিৎকার করে লু চ্যাংশিং এর চিন্তায় ব্যাঘাত ঘটাল। লু চ্যাংশিং, তুমি কখন ঘুম থেকে উঠেছ? তার পাশে থাকা বেশ কয়েকজন লু চ্যাংশিংকে ইতিমধ্যে জেগে উঠতে দেখে অবাক হয়েছিল। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। লু চ্যাংশিং তার সামনে থাকা 3 জন পুরুষ ও 2 জন মহিলাকে পর্যবেক্ষণ করতে করতে জবাব দিল। হং ই, 16 বছর বয়সী, নবম শ্রেণীর স্পিরিট রুট, একজন মার্কিসের বৈধ পুত্র। হান লিন, 15 বছর বয়সী, সপ্তম গ্রেডের স্পিরিট রুট, পেশায় একজন কামার। লি ফেইউ, 18 বছর বয়সী, সপ্তম গ্রেডের স্পিরিট রুট, ক্রিমসন হোয়েল গ্যাংয়ের কনিষ্ঠ নেতা। জিয়াও শিউয়ে, 15 বছর বয়সী, চতুর্থ গ্রেডের স্পিরিট রুট, এক বিদগ্ধ পরিবারের যুবতী। ঝাও চিংচিং, 16 বছর বয়সী, ষষ্ঠ গ্রেডের স্পিরিট রুট, এক চিকিৎসক পরিবারের সন্তান। তার মতোই এই 5 জনও ছিল ব্লু ক্লাউড সেক্টের ধর্মনিরপেক্ষ শাখায় নিয়ে আসা অমর চারাগাছ। পথিমধ্যে তাদের মধ্যে কয়েকজনের পরিচয় হয়ে গেল। তবে, এই পরিচিতিটি ছিল এক অচেনা পরিবেশে কেবল উষ্ণতার সন্ধান। তাদের পটভূমির মধ্যে পার্থক্য এতটাই বেশি ছিল যে, তাদের পক্ষে একে অপরের সাথে কথা বলা কঠিন হয়ে পড়ত। কেবল হান লিন ও লু চ্যাংশিংয়ের সম্পর্কটা কিছুটা ভালো ছিল। যেহেতু লু চ্যাংশিং একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তাই হান লিনের সাথে তার কথা বলা সহজ ছিল। এইমাত্র মনে হচ্ছে আমি প্রথম ঘুম থেকে উঠলাম। ভাবছি আমি অমর সম্প্রদায় প্রবেশ করতে পারব কিনা। লু চ্যাংশিং তার চারপাশে ক্রমশ জেগে ওঠা মানুষগুলোর দিকে তাকিয়ে ভাবতে লাগলেন। সিস্টেমটি তার পাশে থাকা সত্ত্বেও, সে ব্লু ক্লাউড সেক্টে যোগ দিতে পারার আশা করেছিল। একজন সাধারণ কৃষক হিসেবে তিনি দৈবক্রমে অমরত্ব লাভের সুযোগ পেয়েছিলেন এবং মূল্যায়নের জন্য তাকে ব্লু ক্লাউড সেক্টে আনা হয়েছিল। যদি সে ব্লু ক্লাউড সেক্টে যোগ দিতে না পারত, তবে অমরত্ব অর্জন করা অত্যন্ত কঠিন হতো। অমরত্ব সাধনায়, সম্পদ, সঙ্গ, কৌশল ও স্থান, এর প্রতি মনোযোগ দেওয়া হয়, যেগুলোর সবগুলোই অপরিহার্য। সম্পদ নিয়ে পড়ে না থাকি। জাগতিক জগতেই হোক বা সাধনার জগতেই হোক, অর্থের প্রাধান্য রয়েছে। সঙ্গীরা হলেন সহচাষী, সহযোদ্ধা। কৌশল বলতে সাধনা পদ্ধতি, দাও কৌশল এবং অন্যদের শিক্ষাকে বোঝায়। সবশেষে, অবস্থান বলতে চাষের স্থানকে বোঝায়। আধ্যাত্মিক শিরাবিহীন এবং ক্ষীণ ও অনুর্বর আধ্যাত্মিক শক্তিসম্পন্ন সাধারণ অঞ্চলে সাধনা অত্যন্ত ধীর গতিতে অগ্রসর হয়। যদি কেউ ব্লু ক্লাউড সেক্টে যোগদান করতে পারে, বিশেষ করে প্রাথমিক পর্যায়, তবে এটিকে সম্পদ, সঙ্গ, কৌশল এবং অবস্থানের পূর্ণতা হিসেবে বিবেচনা করা যেতে পারে। এই কারণেই অগণিত ব্যক্তি অমর সম্প্রদায়গুলোতে যোগদানের আকাঙ্ক্ষা করে। যাদের নাম ডাকা হবে, তারা এগিয়ে এসো। এর কিছুক্ষণ পরেই হার্ট কোয়েশ্চনিং প্ল্যাটফর্মের সবাই জেগে উঠল। ব্লু ক্লাউড সম্প্রদায়ের একজন শিষ্য শূন্যে ভেসে উঠে একটি জেড পাথরের স্ক্রোল বের করে অনুমোদিত তালিকাটি ঘোষণা করতে শুরু করল। ঝু সান,
জিয়াও ইউয়ান, হান লিন, জিয়াও শিউয়ে, ঝাও কিংকিং। প্রতিটি নাম উচ্চারণ করা হয়েছিল। যাদের নাম ডাকা হয়েছিল তারা অমর পথের ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশার পূর্ণ হয়ে উত্তেজনা ও আনন্দ প্রকাশ করছিল। যাদের নাম উল্লেখ করা হয়নি তাদের মন ক্রমশ ভারাক্রান্ত হয়ে উঠল এবং তারা এক গভীর শূন্যতায় আচ্ছন্ন হলেন। এইটুকুই। ব্লু ক্লাউড সম্প্রদায়ের শিষ্যকে তালিকাটি সরিয়ে রাখতে দেখে লিফেউর মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। তালিকায় আমার নাম নেই কেন? হং ঠোঁট চেপে ধরল, তার মুখটা সামান্য ফ্যাকাশে হয়ে গেল, সে ব্যাপারটা বিশ্বাস করতে পারছিল না। যদিও তার আধ্যাত্মিক ভিত্তি অষ্টম শ্রেণী পর্যন্ত, সে এক অভিনব প্রেক্ষাপট থেকে এসেছে এবং আগে থেকেই যোগাযোগ স্থাপনের জন্য অর্থ ব্যয় করেছে। বাবা! নিজের নাম সেখানে না দেখে লু চ্যাংশেং একটু ভারাক্রান্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলল। তবে ব্যবস্থাটি চালু থাকায় তিনি খুব একটা বিচলিত ছিলেন না। এই মুহূর্তে কাছের কয়েকজন লোক কেঁদে ফেলল। অন্যরা, অবিলম্বে পর্বতদ্বার ত্যাগ করো। ব্লু ক্লাউড সম্প্রদায়ের শিষ্যটি উদাসীনভাবে বলল। অতঃপর তিনি আস্তিন ঝাপটাতেই নির্বাচিতদের পায়ের নিচে শুভ মেঘপুঞ্জ আবির্ভূত হয়ে তাদের উড়িয়ে নিয়ে গেল। বাকি শত শত মানুষ তিক্ত অভিব্যক্তি নিয়ে গভীর অনিচ্ছা সত্ত্বেও চলে গেল। এই ফটক থেকে বেরিয়ে আসতেই আমাদের ভাগ্য ভিন্ন পথে চলে যায়। অমর ও মরণশীলদের পথ এখন পৃথক। ব্লু ক্লাউড সেক্টর ফটক দিয়ে বেরোনোর সময় অনেকেই দীর্ঘশ্বাস ফেলে চিৎকার করে উঠল। যদি তুমি অমর সম্প্রদায় যোগদান করতে ব্যর্থ হও, তবে অমর পথে পা রাখলেও তুমি একজন সাধারণ সাধক মাত্র। তার পরিণতি অমর সম্প্রদায়ের শিষ্যদের থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। অনিচ্ছায় পূর্ণ হয়ে হংই ক্ষীণ অমর শক্তি এবং দীপ্তিময় ব্লু ক্লাউড সেক্টর দিকে তাকিয়ে ক্রমাগত দীর্ঘশ্বাস ফেলছিল। পূর্ববর্তী যাত্রার সময় সে জিয়াও শিউয়ের পিছু নিয়েছিল। কিন্তু এখন জিয়াও শিউয়ে চতুর্থ স্তরের আধ্যাত্মিক মূলের স্বীকৃতি পেয়ে সফলভাবে ব্লু ক্লাউড সেক্টে যোগদান করেছে, আর তাকে বাদ দেওয়া হয়েছে। অপর পক্ষটি অবিলম্বে তার জন্য এক অধরা অস্তিত্বে পরিণত হল। অমর সম্প্রদায়ের শিষ্যদের সামনে সম্ভ্রান্ত পুত্র হিসেবে তার মর্যাদা ছিল সম্পূর্ণ তুচ্ছ। এমনকি হান লিন, যাকে সে আগে তুচ্ছ মনে করত, এবং ঝাও চিংচিং, যার কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না, এই মুহূর্তে ব্লু ক্লাউড সেক্টে যোগ দিয়েছে এবং ভবিষ্যতে তার শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছে। এরপর আমার কি করা উচিত? লু চ্যাংশেং ব্লু ক্লাউড সেক্টর ফটকের দিকে একবার তাকিয়ে একটি গভীর শ্বাস নিয়ে সামনের পথ নিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগল। যদিও তার পাশে একটি ব্যবস্থা ছিল, কিন্তু এটি ব্যবহার করা সহজ নয়। প্রাথমিক পর্যায়ে একটি সঞ্চয়ন পর্যায় রয়েছে। ক্রমাগত বিয়ে করা ও সন্তান জন্ম দেওয়া, তারপর সেই সন্তানদের লালন পালন করা। এতে যে সময়, অর্থ ও শক্তি ব্যয় হয় তা নগণ্য নয়। এই মুহূর্তে তার জন্য বিষয়টা খুবই কঠিন। যদিও তার আধ্যাত্মিক ভিত্তি রয়েছে, সে একজন সাধারণ, নিঃস্ব কৃষক মাত্র। যদি সে অমর সম্প্রদায়ের শক্তিতে যোগ দিতে না পারে, তবে এই আধ্যাত্মিক মূলটির তেমন কোনো মূল্য থাকবে না। ঠিক যখন সবাই পাহাড় থেকে নামছিল, তখন সবুজ রঙের পোশাক পরা ৩০-৪০ বছর বয়সী এক মার্জিত ব্যক্তি নেমে আসা ভিড়ের দিকে তাকিয়ে তাদের দিকে এগিয়ে এসে কথা বললেন। তরুণ বন্ধুরা, আমাদের চিঞ্চু পর্বতের লু পরিবার বর্তমানে ২০ জন জামাতা নিয়োগ করছে, যার জন্য আধ্যাত্মিক শক্তিতে আশীর্বাদপুষ্ট জমি এবং অমরত্ব লাভের সাধনা নির্দেশিকা প্রদান করা হবে। তোমরা জামাই খুঁজছেন? তোমাকে আধ্যাত্মিক ধারা প্রদান করা এবং রহস্যের চর্চা করা? সবুজ পোশাক পরা লোকটির কথা শুনে পাহাড় থেকে বিতাড়িত হওয়া লোকজনের ভিড়টা তৎক্ষণাৎ নড়ে উঠল। এ কথা শুনে লু চ্যাংশিংও কিছুটা আবেগাপ্লুত হলেন। ভালোভাবে বিবেচনা করার পর সে ভাবল যে, তার বর্তমান পরিস্থিতির জন্য কোনো সাধনা দলে যোগ দেওয়াই সর্বোত্তম বিকল্প হবে। জামাই হওয়াটা কোনো বড় ব্যাপার ছিল না। অমরত্ব অর্জনের পথ সহজ নয়। তবে সে প্রথমে পর্যবেক্ষণ করতে চাওয়ায় চুপ রইল। সর্বোপরি, ভালো জিনিস তো আর আকাশ থেকে পড়ে না।
চিঞ্চু পর্বতে লু পরিবারের পরিস্থিতি সম্পর্কে সে বিশেষ কিছু জানত না। কে জানত এই জামাই নিয়োগের প্রস্তাবটি আসল ছিল, নাকি শুধু একটা অভিনয়? সিনিয়র, আমি কি জানতে পারি, আপনার জামাই হওয়ার জন্য কোনো শর্ত আছে কি? আমার যতদূর মনে পড়ে, তোমাদের মতো পরিবারগুলো সাধারণত বিদেশি বংশধারা লালন করে না, তাই না? ভিড়ের মধ্যে থেকে একজন সঙ্গে সঙ্গে বলে উঠল। অপসারিত যুবক যুবতীদের মধ্যে ধনী ও প্রভাবশালী পরিবারের অনেক বংশধর ছিলেন, এমনকি সাধারণ সাধকদের বংশধরও ছিলেন, যাদের সাধনা জগৎ সম্পর্কে কিছুটা ধারণা ছিল। হা, যেহেতু ছোট বন্ধুটি জিজ্ঞেস করেছে, আমি, লু, কিছুই লুকাব না। আমি সোজাসাপটা কথাই বলবো। কয়েক বছর আগে আমার লু পরিবার বংশধরদের হারায়, যার ফলে নতুন প্রতিভার অভাব দেখা দেয়। তাই পরিবারে নতুন রক্ত সঞ্চার করার জন্য আমি এই ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে জামাইদের নিয়োগ দিচ্ছি। আর প্রয়োজনীয়তার ব্যাপারে ২০ বছরের মধ্যে তোমার ৫০ জন বংশধর থাকতে হবে। যদি তাদের মধ্যে একজনের আধ্যাত্মিক ভিত্তি মধ্যম স্তরের হয়, অথবা ৩ জনের আধ্যাত্মিক ভিত্তি নিম্ন স্তরের হয়, তবে কাজটি সম্পন্ন বলে গণ্য হবে। এই সময়কালে আমার লু পরিবার তোমাকে শুধু আধ্যাত্মিক শিরার অবস্থান ও সাধনার কৌশলী সরবরাহ করবে না, বরং প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ সাধনার উপকরণও বরাদ্দ করবে। সবুজ পোশাক পরা লোকটি ভিড়ের দিকে তাকালেন, তার মুখমণ্ডল ছিল কোমল ও মার্জিত, এবং তিনি ধীরে ধীরে ব্যাখ্যা করতে লাগলেন। তবে এই কথাগুলো বেরোনোর সাথে সাথেই ভিড়ের মধ্যে থাকা অনেকেই তাদের অবিশ্বাস প্রকাশ করল। মনে হচ্ছিল যেন তারা জামাইয়ের বদলে বংশবৃদ্ধির জন্য উপযুক্ত পাত্র নিয়োগ করছে। দেখুন, নারী পুরুষের মধ্যকার সম্পর্ক মানুষের জীবনীশক্তি ও কর্মশক্তি ব্যাপকভাবে হ্রাস করতে পারে, বিশেষ করে চাষিদের জন্য। ব্লু ক্লাউড গোষ্ঠীর হাতে নির্মূল হওয়ার পর এই লোকগুলোর অর্জন এমনিতেই সীমিত ছিল। যদি তারা প্রতিদিন এই ধরনের বিষয়ে মনোযোগ দিত, তাহলে তাদের সাধনার অগ্রগতি সম্ভবত ধীর হয়ে যেত। এ কথা শুনে লু চ্যাংশিংয়ের ঠোঁট সামান্য বেঁকে গেল। ২০ বছরে ৫০ জন বংশধর কিছুটা বাড়াবাড়ি মনে হয়েছিল। প্রতি বছর একটি করে সন্তান নিলেও ২০ বছরে আপনার বয়স ৫০ হবে না। মনে হচ্ছিল, লু পরিবারের জামাই নিয়োগের প্রক্রিয়াটি একের পর এক ভিত্তিতে করা হচ্ছিল না। প্রত্যেক জামাইয়ের সঙ্গে ৩ বা ৪ জন স্ত্রী থাকতে পারে। কথাটা কি অগ্রহণযোগ্য মনে হয়নি? ভালোভাবে বিবেচনা করার পর লু চ্যাংশিংয়ের কাছেও এটা বেশ উপযুক্ত বলে মনে হল। তার শুধু চাষাবাদের জন্য একটি জায়গায় থাকত না, বরং সন্তান লালন পালনে সাহায্য করার জন্য একজন স্ত্রীও থাকত। তার চাষাবাদ পদ্ধতির কঠিন প্রাথমিক পর্যায়ের জন্য এটি একটি নিখুঁত সমাধান ছিল। তাছাড়া এমন কঠোর শর্তের কথা শুনে লু চ্যাংশিং কিছুটা স্বস্তি পেল। যদি সেগুলো কঠোর না হতো, তাহলে যারা বাদ পড়েছিল তারা কোনো সাধক পরিবারে যোগ দেওয়ার সুযোগ পেত কি করে? তার পাশে দাঁড়িয়ে থাকা হং ই, লু চ্যাংশিংয়ের মুখে আগ্রহের আভাস দেখে কথা বলল। লু চ্যাংশিং, আমি চিঞ্চু পর্বতের লু পরিবারের কথা শুনেছি। এটি একটি বৈধ সাধক পরিবার, যার প্রধান হিসেবে একজন প্রতিষ্ঠাতা পূর্বপুরুষ রয়েছেন। তিনি যা বলেছেন, ব্যাপারটা ঠিক তেমনই। বিগত কয়েক বছরে একটি আধ্যাত্মিক পাথরের খনি নিয়ে হংয়ে উপত্যকার চেনো পরিবারের সাথে এক বড় ধরনের লড়াই হয়েছিল, যার ফলে পরিবারটি বহু যুবককে হারিয়েছে। আপনার কাছে অন্য কোনো বিকল্প না থাকলে এটি একটি ভালো পছন্দ হতে পারে, হং ই বলেছেন। পূর্বে নিজের পরিচয়ের কারণে তিনি লু চ্যাংশিং, হান লিন এবং ঝাও চিনচিনের প্রতি খুব একটা বন্ধুত্বপূর্ণ ছিলেন না। এমনকি তিনি তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন। কিন্তু এখন যেহেতু হান লিন এবং ঝাও চিনচিন ব্লু ক্লাউড সেক্টে প্রবেশ করেছে এবং সে নির্মূল হয়ে গেছে, তার অহংকার দূর হয়ে গেছে এবং সে বাস্তবতাকে আরও স্পষ্টভাবে দেখতে শুরু করেছে। সে বুঝতে পারল যে একবার সাধনার পথে পা বাড়ালে অভিজাত বংশের ও সাধারণ বংশের মানুষদের মধ্যে ব্যবধানটা তার ধারণার মতো অতটা বড় নয়। যদি লু চ্যাংশিং কোনো সাধক পরিবারে যোগ দিত, তাহলে তার ভবিষ্যৎ সাফল্য সীমিত হলেও সে আরও বেশি বন্ধু এবং আরও বেশি সুযোগ পেত।
আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, হং ভাই। কথা শুনে লু চ্যাংশিংয়ের মনের বাকি দুশ্চিন্তাও দূর হয়ে গেল। তার মনে হল যে এই মুহূর্তে লু পরিবারের জামাই হওয়াটা তার জন্য খুবই ভালো একটি সিদ্ধান্ত। এই ব্যবস্থাটি চালু থাকলে আপনি যদি প্রাথমিক পর্যায়টি পার করতে পারেন, তাহলেই কি পাখির মতো উড়তে পারবেন না। সঙ্গে সঙ্গে লু চ্যাংশিং নিবন্ধন করার জন্য এগিয়ে গেলেন। লু ভাই, চলুন একসাথে যাই। এই মুহূর্তে লি ফেইউ এমনভাবে কথা বলল যেন সে কোনো কঠিন সিদ্ধান্ত নিচ্ছে। লি ভাই, আপনিও কি লু পরিবারে যোগ দিচ্ছেন? লি ফেইউকে লু পরিবারে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিতে দেখে হংই অবাক হয়ে গেল। কৃষক পরিবার থেকে আসা লু চ্যাংশিং এই সিদ্ধান্তটি বুঝতে পেরেছিলেন। তবে শক্তিশালী ক্রিমসন হোয়েল গ্যাংয়ের সদস্য লি ফেইউ একজন তরুণ গ্যাং লিডার হিসেবে বেশ ভালো অবস্থানে ছিল। সে যে স্বেচ্ছায় লু পরিবারের জামাই হবে, তা ছিল অপ্রত্যাশিত। জীবন হল মাত্র ১০০ বছরের একটি স্বপ্ন। অমরত্ব লাভের সুযোগ পেলে তা হাতছাড়া করা উচিত নয়, লি ফেইউ গভীর স্বরে বলল। freewebnovel.com। সে নিজের পরিস্থিতি বুঝতে পেরেছিল। যদিও ক্রিমসন হোয়েল গ্যাং ভালো ছিল, তার বাবা একা সিদ্ধান্তটা নিতে পারতেন না। দলটি তার সাধনার জন্য তেমন আর্থিক সহায়তা দিতে পারত না। যদি সে ফিরে আসে, তবে হয়তো সে তার বাবার কাছ থেকে দলনেতার পদ পাবে এবং এক সাধারণ নশ্বর জীবনযাপন করবে। তবে নিজের আধ্যাত্মিক ভিত্তি এবং অমরত্ব সাধনার ক্ষমতা আছে জেনে সে ফিরে যেতে রাজি ছিল না। সে তার বাবাকে একজন সাধকের সামনে নতজানু হতে দেখেছিল। সামাজিক মর্যাদা বা যুদ্ধবিদ্যায় পারদর্শিতা নির্বিশেষে একজন সাধকের সামনে সবাই ছিল পিঁপড়ের মতো। তাই কঠিন হলেও সুযোগের সামান্যতম আভাস পেলেই সে তা কাজে লাগাতে চাইত। অন্তত ভবিষ্যতে সে এর জন্য অনুশোচনা করবে না। তাহলে আমি লি ভাই এবং লু ভাইয়ের অমরত্ব যাত্রার সাফল্য কামনা করি। ভবিষ্যতে আপনাদের কোনো প্রয়োজন হলে মার্কুই সি এর বাসভবনে চিঠি লিখতে পারেন। হংই কারণটা বুঝতে পেরে আর বোঝানোর চেষ্টা করল না। অভিজাত হওয়ায় তার ঘরে যথেষ্ট অর্থ ছিল এবং জামাতা না হয়েও তিনি তার সাধনা চালিয়ে যেতে পারতেন। এর কিছুক্ষণ পরেই লু চ্যাংশিং এবং লি ফেইউ সবুজ পোশাক পরা লোকটির কাছে গিয়ে লু পরিবারে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করল। সবুজ পোশাক পরা লোকটি যখন শুনল যে লু চ্যাংশিং এর আধ্যাত্মিক মূল মাত্র নবম স্তরের, তখন সে কিছুটা দ্বিধা বোধ করল। উন্নত আধ্যাত্মিক মূল থাকলে শক্তিশালী মূল ও উচ্চতর স্তরের সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তবে যখন সে লু চ্যাংশিং এবং লি ফেইউকে একসাথে দেখল এবং দেখল যে লি ফেইউর সপ্তম গ্রেডের আধ্যাত্মিক মূল রয়েছে, তখন সে মাথা নাড়ল। তুমি কি ব্যাপারটা ভালোভাবে ভেবে দেখেছ? একবার চিঞ্চু পর্বতে পৌঁছে গেলে আর ফেরার কোনো উপায় থাকবে না। তোমাকে একটি চুক্তিতে স্বাক্ষর করতে হবে। যদি তুমি ২০ বছরের মধ্যে শর্তগুলো পূরণ করতে না পারো, তবে তোমাকে শুধু ৩ গুণ সম্পদই পরিশোধ করতে হবে না, বরং লু পরিবারের হয়ে ১০ বছর সেবাও করতে হবে, সবুজ পোশাক পরা লোকটি গম্ভীরভাবে বলল। আমরা সিদ্ধান্ত নিয়েছি। লু চ্যাংশিং এবং লি ফেইউ সম্মতিতে মাথা নাড়লেন। প্রায় আধ ঘণ্টার মধ্যে ২০ জন জামাইকেই নিয়োগ দেওয়া হয়ে গেল। তারা সবাই ছিল সাধারণ যুবক, যাদের কোনো উল্লেখযোগ্য পারিবারিক পটভূমি ছিল না। সবুজ পোশাক পরা লোকটি প্রভাবশালী পারিবারিক পটভূমির কাউকে চাইত না। আমি লু ইউয়ানডিং, লু পরিবারের প্রধান। এখন থেকে তোমরা আমাকে প্রধান বলে ডাকতে পারো। এখন আমার সাথে চিঞ্চু পর্বতে ফিরে চলো। লু ইউয়ানডিং লু চ্যাংশিং এবং অন্যদের বললেন। তারপর সে সোনালি নকশা করা পারযুক্ত একটি ব্যাগ বের করে সেটি খুলল। এক সারি সাদা আলো বেরিয়ে এসে সোনালি কেশর ও ক্ষিপ্র অঙ্গপ্রত্যঙ্গ বিশিষ্ট চমৎকার হলুদ ঘোড়ায় রূপান্তরিত হল। ঘোড়ায় চড়া? এই ঘোড়াগুলোকে দেখে অনেকেই অবাক হয়েছিলেন। ব্লু ক্লাউড সেক্টর পূর্ববর্তী ডিকন তার আস্তিন ঝাড়লেন এবং নির্বাচিত ব্যক্তিদের পায়ের নিচে শুভ মেঘ দেখা গেল ও তারা উড়ে গেল। কিন্তু তারা এখানে লু ইউয়ানডিংকে অনুসরণ করছিল, আর তারা শুধু ঘোড়ায় চড়তেই পারত।
লু চ্যাংশিং এরও মনে হল যে সাধনা করার পাশাপাশি ঘোড়ায় চড়াটা একটু নিচু কাজ। এগুলো সাধারণ ঘোড়া নয়, এগুলো আমার লু পরিবারের পালিত আত্মিক ঘোড়া, এবং এরা দিনে 1000 মাইল পথ পাড়ি দিতে পারে। আপনি ঘোড়ায় চড়তে না জানলেও কোনো সমস্যা হবে না। তাদের মুখের হতাশা দেখে লু ইউয়ান্ডিং ব্যাখ্যা করল, তার কোনো উপায় ছিল না। লু পরিবার ছিল একটি ছোট গোষ্ঠী। যদিও তাদের একটি জাদুর উড়ন্ত নৌকা ছিল, তারা সেটি যথেচ্ছভাবে ব্যবহার করত না। আর মানুষকে ঠকানোর ব্যাপারটা তো আরও বেশি অবাস্তব ছিল। শক্তি পরিশোধনের অষ্টম স্তরের সাধনা নিয়েও সে নিজে দীর্ঘ পথ উঠতে পারত না, অন্যদের সঙ্গে নেওয়া তো দূরের কথা। বহু মানুষের জন্য ঘোড়ায় চড়া ছিল সবচেয়ে সুবিধাজনক ও দ্রুততম উপায়। তাই লু চ্যাংশিং ও অন্যরা ঘোড়ায় চড়ে লু ইউয়ান্ডিংকে অনুসরণ করল যখন সে চলে যাচ্ছিল। ব্লু ক্লাউড সেক্টর পাহাড়ের পাদদেশে, পথে যে কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য লু পরিবারের 5 জন সাধক তাদের সাথে যাওয়ার অপেক্ষায় ছিলেন। রাত নেমে আসে। লু ইউয়ান্ডিং ও তার দল নির্জন প্রান্তরে বিশ্রাম নিচ্ছিল। বলা বাহুল্য, এই আত্মিক ঘোড়াটি সত্যিই সাধারণ ঘোড়াদের সঙ্গে তুলনীয় ছিল না। লু চ্যাংশিং ঘোড়ায় চড়তে জানত না, কিন্তু দীর্ঘ যাত্রার পরেও তার ক্লান্তি লাগেনি। লু প্রভু, চিংচু পর্বতে পৌঁছাতে কতক্ষণ লাগবে? এই সময় এক যুবক জিজ্ঞাসা করল। এই আধ্যাত্মিক বাহনটি দিনে 1000 মাইল পথ পাড়ি দেয়। এই গতিতে চিংচু পর্বতে পৌঁছাতে 15 দিনের কিছু বেশি সময় লাগবে। লু ইউয়ান্ডিং বলেন, দিনে 1000 মাইল? অর্ধ মাস? এ কথা শুনে সবাই অবিশ্বাস নিয়ে একে অপরের দিকে তাকাল। লু চ্যাংশিংও বাক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন। এটা বাড়াবাড়ি। লু ইউয়ান্ডিং সবার মুখের কুৎসিত অভিব্যক্তিগুলো যেন খেয়ালি করেনি। সে একটি চীনামাটির বোতল বের করে বলল, অর্ধ মাস দ্রুতই কেটে যাবে। এগুলো উপবাসের বড়ি। একটি খেলে 1 মাস আপনার খিদে পাবে না। নিন, আপনাদের প্রত্যেকের জন্য একটি করে। এই বলে তিনি প্রত্যেককে একটি করে উপবাসের বড়ি বিতরণ করেন। লু চ্যাংশিং তার হাতে থাকা সয়াবিনের আকারের বাদামি বড়িটির দিকে এক ঝলক তাকিয়ে, বেশি কিছু না ভেবেই সেটি গিলে ফেলল। এখন যেহেতু তারা যাত্রাপথে আছে, তাই ওষুধটা বিষাক্ত হলেও তাদের তা গ্রহণ করতে হবে। তাছাড়া লু পরিবারের তাদের ক্ষতি করার কোনো কারণ নেই। উপবাসের বড়ি খেয়ে এবং কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর, কিছু যুবক পদ্মাসনে বসে সাধনা শুরু করে, যা ইঙ্গিত দেয় যে তাদের ইতিমধ্যেই সাধনার কৌশল জানা আছে। অপরদিকে লি ফেইউ একাই মার্শাল আর্ট অনুশীলন করতে চলে যায়। পূর্ববর্তী কথোপকথন থেকে লু চ্যাংশিং জানে যে ক্রিমসন হোয়েল গ্যাংয়ের তরুণ নেতা লি ফেইউ মার্শাল আর্টে অত্যন্ত পারদর্শী। মাত্র 18 বছর বয়সেই তিনি মার্শাল আর্ট জগতের অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ হিসেবে বিবেচিত হন। 3-4 ঘণ্টা বিশ্রাম নেওয়ার পর দলটি আবার যাত্রা শুরু করল। এই যেও কষ্টকর এই যাত্রাপথে 15 দিন কেটে যায়। সরকারি রাস্তা ধরে আধ্যাত্মিক বাহনে চড়ে যেতে যেতে লু ইউয়ান্ডিং তার পেছনের হতাশ তরুণদের বলে, মন খারাপ করো না, চিংচু পর্বত তো সামনেই। অর্ধ মাস ধরে একঘেয়ে ভ্রমণের পর সবাই শারীরিক ও মানসিকভাবে অবসন্ন ও ক্লান্ত ছিল। লু চ্যাংশিংকেও কিছুটা নিস্তেজ দেখাচ্ছে। তার পূর্বজন্মে সারাদিন গাড়িতে বসে থাকতেই অস্বস্তি হতো, 15 দিন ধরে ঘোড়ায় চড়া তো দূরের কথা। লু ইউয়ান্ডিং এর মুখে এটা শোনার পর যে তারা প্রায় চিংচু পর্বতের কাছে পৌঁছে গেছে, সবাই আরও উৎসাহিত হয়ে উঠল। ভ্রমণের দিনগুলো অবশেষে শেষ হয়ে আসছিল। সঙ্গে থাকা লু পরিবারের 5 জন সাধকও স্বস্তির নিঃশ্বাস ফেললেন। অমর চারাগাছগুলোকে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনাটা ছিল তাদের পারিবারিক দায়িত্ব। কিন্তু এই মুহূর্তে অপ্রত্যাশিত কিছু একটা ঘটে। শোষ শোষ শোষ। হঠাৎ গাছের মাটি ফুঁড়ে কয়েক ডজন স্বচ্ছ ও ধারালো বরফের ফলা বেরিয়ে এসে লু চ্যাংশিং ও অন্যদের দিকে ছুটে গেল। ভালো না,
শত্রুর আক্রমণ। এই দৃশ্য দেখে লু ইউয়ান্ডিং এর মুখের ভাব আমূল বদলে গেল এবং সে রাগে চিৎকার করে উঠল। একই সময়ে সে তার বিশাল হাতটা বাড়িয়ে আঙুলগুলো মেলে ধরল, আর অগ্নিময় আভা ছড়ানো আগুনের গোলাগুলো একের পর এক বেরিয়ে এসে বরফ শঙ্কুগুলোকে বাধা দিতে লাগল। অমর চারাগাছগুলোকে রক্ষা করুন। লু পরিবারের অন্য ৫ জন সাধকও তাদের কৌশল প্রদর্শন করেন এবং লু চ্যাংশিং ও অমর চারাগাছদের রক্ষা করার জন্য মাটির প্রাচীর ও জলের পর্দা তৈরি করেন। কিন্তু এতগুলো বরফের কাটার মুখেও ৩টি অমর চারাগাছের বুক বরফের কাটায় বিদ্ধ হল এবং ধপাস করে তারা আধ্যাত্মিক বাহনটি থেকে প্রাণহীন হয়ে পড়ে গেল। তাহলে এটাই হল চাষাবাদের জগৎ। এই ভয়াবহ দৃশ্য দেখে লু চ্যাংশিং ঢোক গিলতে বাধ্য হলেন, তার মুখটা সামান্য ফ্যাকাশে হয়ে গেল। সে হয়তো পুনর্জন্মপ্রাপ্ত, কিন্তু তার পূর্বজন্মে হোক বা এই জন্মে, সে এমন গণহত্যা কখনো দেখেনি। এই প্রথমবার। এই মুহূর্তে সে সাধনা জগতের নিষ্ঠুরতা সম্পর্কে একটি স্পষ্ট উপলব্ধি লাভ করল। হা হা হা, লু ইউয়ান্ডিং, ওই অমর চারাগাছগুলো ফিরিয়ে নেওয়ার চেষ্টা করার আগে তুমি কি আমার চেনো পরিবারকে জিজ্ঞেস করেছিলে? চাষিরা মাটি ফুঁড়ে একে একে বেরিয়ে এল। তাদের নেতৃত্বে ছিলেন বড় লাল পোশাক পরা এক মধ্যবয়সী ব্যক্তি। চেনো সুইশেং, আমাদের চিঞ্চু পর্বতের এলাকায় তুমি এমন বেপরোয়া আচরণ করার সাহস কি করে পাও? লু ইউয়ান্ডিং তার সামনে থাকা লাল পোশাক পরা লোকটির দিকে তাকিয়ে ঠান্ডা গলায় চিৎকার করে উঠল। অবশ্যই, সে অপর ব্যক্তিটিকে চিনত। সে ছিল তাদের ঘোর শত্রু, হংয়ে উপত্যকার চেনো পরিবারের প্রধান। কিন্তু সে আশা করেনি যে পরের জন তার দরজায় অতর্কিতে হামলা করার সাহস দেখাবে। তবে অপর পক্ষের জন্য এখানে ওৎপেতে হামলা চালানোর এটাই ছিল সেরা সময়। সবাই শুধু ক্লান্তই ছিল না, তাদের সতর্কতাও ছিল শিথিল। তার কথা বলার সাথে সাথে একটি হলুদ তাবিজ দ্রুত আবির্ভূত হয়ে তার হাতে জ্বলে উঠল। এটা ছিল একটি বার্তা তাবিজ। সাহায্যের জন্য পরিবারকে ডাকছি। দ্রুত ও চূড়ান্তভাবে হত্যা করো। চেনো সুইশিং ব্যঙ্গের হাসি হাসল, তার ঠোঁট সামান্য নড়ে উঠল এবং সে হাত সামনে সজোরে চাপড় মেরে এক শীতল বাতাস ছাড়ল। সেই বাতাস ঘনীভূত হয়ে বরফের ধারালো কাঁটায় পরিণত হল এবং লু ইউয়ান্ডিংকে আক্রমণ করল। তার পেছনের ১০ জন সাধকও সক্রিয় হয়ে লু চ্যাংশিং এবং অন্যান্য অমর চারাদের আক্রমণ করল। তাদের লক্ষ্য লু পরিবারের সদস্যদের আটকানো ছিল না, বরং অমর চারাগাছগুলোকে লক্ষ্যবস্তু করা ছিল। ধ্রুম ধ্রুম ধ্রুম, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হল। সংখ্যাগতভাবে চেনো পরিবার সুবিধাজনক অবস্থানে ছিল, এবং এর সাথে লু পরিবারকে অমর চারাগাছগুলোকে রক্ষা করতে হওয়ায় তারা তাৎক্ষণিকভাবে অসুবিধাজনক পরিস্থিতিতে পড়েছিল। সেই মুহূর্তে একটি সবুজ বায়ু ফলক লু পরিবারের প্রতিরক্ষা ভেদ করে লু চ্যাংশিং এর পাশে থাকা অমর চারাগাছগুলোর একটিকে মাঝখান থেকে কেটে ২ ভাগ করে ফেলল। লু চ্যাংশিংয়ের গায়ে রক্ত ছিটকে পড়ল, যা তাকে মুহূর্তের জন্য হতবাক করে দিল। সাবধান! সেই মুহূর্তে আরেকটি বায়ু ফলক প্রতিরক্ষা ভেদ করে লু চ্যাংশিংয়ের দিকে ছুটে গেল। কিন্তু তার পাশে দাঁড়িয়ে থাকা লি ফেইউর দৃষ্টি ছিল প্রখর আর হাত ছিল ক্ষিপ্র। সে লাফিয়ে উঠে নিপুণভাবে লু চ্যাংশিংকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আক্রমণটি এড়িয়ে গেল। ধন্যবাদ, ভাই লি। লু চ্যাংশিংয়ের জ্ঞান ফিরল, কিন্তু তার মনে এক দীর্ঘস্থায়ী ভয় রয়ে গেল। যদি লি ফেইউ তাকে ধাক্কা দিয়ে ফেলে না দিত, তাহলে ওই বায়ু তরবারিটি নিঃসন্দেহে তাকে মেরে ফেলত। একটি ব্যবস্থার সাথে যুক্ত একজন অভিবাসী হিসেবে এভাবে মারা যাওয়াটা হতাশাজনক হবে। এই পৃথিবীর নিষ্ঠুরতা প্রত্যক্ষ করার পর, যদিও সে ভীত হয়েছিল, তার সাধনা করার সংকল্প আরও দৃঢ় হল। যোগ্যতমের টিকে থাকার এই জগতে শক্তি ছাড়া তুমি একটি পিঁপড়ের চেয়ে বেশি কিছু নও, এবং তোমার জীবন আগাছার মতোই ভঙ্গুর। উয়াহ, সাধনা করাটা বড্ড বিপজ্জনক, আমি বাড়ি যেতে চাই। দয়া করে আমাকে যেতে দিন, এটা আমার ব্যাপার না। পালিয়ে যাও, এখানে থাকা মানে মৃত্যুর জন্য অপেক্ষা করা। লু পরিবারকে বিপর্যস্ত অবস্থায় দেখে
তাদের বেশ কয়েকজন অমর চারা নিহত হওয়ায় কেউ কেউ কেঁদে করুণা ভিক্ষা করল, আবার কেউ কেউ পালিয়ে যাওয়ার পথ বেছে নিল। তবে একটি মোড় ছিল। যেইমাত্র তারা দুজন লু পরিবারের সুরক্ষা বলয় থেকে বেরিয়ে দৌড়ে গেল, সাথে সাথেই আগুনের গোলা, বাতাসের ব্লেড আর বরফের কাটার আঘাতে তারা নিহত হল, যার ফলে পালানোর চেষ্টাকারী যে কেউই নড়াচড়া করতে ভয় পাচ্ছিল। সেই মুহূর্তে লু চ্যাংশিং ও অন্যরা ছিল জবাইয়ের অপেক্ষায় থাকা মেষশাবকের মতো, কেবল এই প্রার্থনাই করতে পারছিল যে লু পরিবার যেন টিকে থাকে। freewebnovel.com। সৌভাগ্যবশত কিছুক্ষণ পরেই বাতাস ভাঙার শব্দ শোনা গেল। চিঞ্চু পর্বতের দিক থেকে কিছু আকৃতি উড়ে আসছিল। ইয়াও! লু পরিবারের সাহায্যকারী বাহিনী এসে গেছে দেখে চেনো সুইসিং দ্বিধা করেননি। তিনি একটি চূড়ান্ত পদক্ষেপ নিয়ে অন্যদেরকে সাথে নিয়ে পালিয়ে গেলেন। বাবা, তুমি কি ঠিক আছো? সেই মুহূর্তে তুষার শুভ্র পোশাক পরা এক নারী আকাশ থেকে দ্রুত লু ইউয়ান্ডিং এর পাশে নেমে এলেন। তার কণ্ঠস্বর ছিল স্বচ্ছ ঝর্ণার জলের মতো এবং তার মুখমণ্ডল উদ্বেগে পূর্ণ ছিল। তার মুখাবয়ব ছিল কোমল, দেহ ছিল ছিপছিপে ও লাবণ্যময়ী, এবং তার সাদা পোশাকটি উড়ছিল, যার ফলে তার তুষার শুভ্র পায়ের ঝলক দেখা যাচ্ছিল, যেন কোনো স্বর্গীয় কুমারী পৃথিবীতে অবতরণ করছে, যা দেখে নরকের দ্বার পেরিয়ে আসা সমস্ত অমর চারাগাছ হতবাক হয়ে গেল। লু চ্যাংশিং এর চেয়ে ভালো ছিলেন না। পূর্বজন্মে ইন্টারনেটে বিগ ডেটার যুগে সুন্দরী নারীদের প্রভাব প্রত্যক্ষ করার কারণে তার মনে হয়েছিল, কোনো চমকপ্রদ জিনিসই তাকে আর মুগ্ধ করবে না। কিন্তু যখন সে সাদা পোশাক পরা এই মহিলাটিকে দেখল, সে সত্যিই মুগ্ধ হয়ে গেল। মার্জিত চেহারা, শরতের জলের মতো চোখ, উঁচু ও সোজা নাক, গোলাপি মেঘের মতো ঠোঁট এবং ফ্যাকাশে, জেড পাথরের মতো ত্বক নিয়ে, সে ছিল হিমশীতল পবিত্রতার এক আবহসহ উজ্জ্বল চোখ ও সাদা দাঁতের প্রকৃত অর্থকে পুরোপুরি মূর্ত করে তুলেছিল। সবচেয়ে আকর্ষণীয় ছিল মহিলাটির স্বভাব। মার্জিত ও অপার্থিব, তুষার পদ্মের মতো নির্মল, জাগতিক বিষয় থেকে বিচ্ছিন্ন। তার মুখের উদ্বেগের ছাপটা না থাকলে তাকে অন্য জগতের কোনো পরীর মতো দেখাত। যদি লু পরিবারে বিয়ে করে এমন মহিলার সাথে সন্তান লাভ করা সম্ভব হতো, তবে 50 বা এমনকি 100টি সন্তান হওয়াও কোনো সমস্যা হতো না। লু চ্যাংশিংয়ের মনে এমন একটি চিন্তা এল। কিন্তু সে জানত যে এটা স্পষ্টতই অসম্ভব। পরিবারের কর্তার মেয়ে হয়ে সে কিভাবে এমন বংশমর্যাদাপূর্ণ জামাইকে বিয়ে করতে পারে? এটা শুধু স্বপ্নেই সম্ভব। মিয়াওগে, বাবা ভালো আছেন। শুধু আধ্যাত্মিক শক্তি কমে যাওয়ায় আমি খুব ক্লান্ত। লু ইউয়ান্ডিং তার মেয়ের দিকে হাত নাড়লেন। লু মিয়াওগে। সব যুবকই এই অপরূপ সুন্দরী মহিলাটির নাম মনে রেখেছিল। লু চ্যাংশিংও নামটি স্মরণ করলেন। লু পরিবারের অন্য সদস্যরা একে একে এসে পৌঁছাল, এবং যখন তারা দেখল যে লু ইউয়ান্ডিং ও অন্যরা ভালো আছে, তখন তারা 8টি অমর চারাগাছের ক্ষতির দিকে তেমন মনোযোগ দিল না। যদিও 8টি অমর চারাগাছের মৃত্যু দুর্ভাগ্যজনক ছিল, তারা খুব বেশি মর্মাহত ছিল না। সর্বোপরি, তারা ওই অমর চারাগাছগুলোর পেছনে খুব বেশি বিনিয়োগ করেনি। পরে সবাই নিরাপদে চিঞ্চু পর্বতে পৌঁছালেন।